বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ও যারা ক্লাস দেখছেন সবাইকে প্রথমে ছাগল একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনারা এবং আমাদের শিক্ষার্থী যারা ক্লাস দেখছো নিশ্চয়ই সবাই অবগত আছো। বিগত কয়েক সপ্তাহ থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামে অর্থাৎ ছাগল একাডেমি অনলাইন স্কুল এই পেজে নিয়মিত রুটিন অনুযায়ী আমাদের ক্লাস চলছে। সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী সকল ক্লাসেরই কিছু বিষয়ের উপরে প্রায় অনেকগুলো বিষয়ের উপরেই আমাদের ক্লাস হচ্ছে। তো আশা করি তোমরা ক্লাসগুলো সবাই দেখছো এবং সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছ বলে আমরা স্কুলের পক্ষ থেকে সেটাই মনে করি। তো তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম যারা এখন আমাদের অনলাইন স্কুলের সাথে সংযুক্ত হয়নি, তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে বলবে আমাদের এই যে অনলাইন স্কুলের ক্লাসগুলো তারা যেন নিয়মিত দেখে। তোমরা তোমাদের সহপাঠীদেরকে সেইগুলো একটু বলবে। তো আমরা আমাদের আজকের ক্লাসের পরবর্তী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পাঠ হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের 22তম পাঠ। যে পাঠটির শিরোনাম হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট এই শব্দটি হয়তো তোমাদের অনেকের জন্য নতুন, হয়তো অনেকে আগে থেকে জেনে থাকতে পারো। মূলত এই পাঠের উপরে আমাদের আজকের আলোচনা। এখানে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ, তিনটা ছবি। নিচে লেখা দেখতেছ হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রামটি আমরা ব্যবহার করি। এই তিনটা থেকে এখানে তোমরা এটা ধারণা করো দেখি কোন ছবিটি আমরা আমাদের হিসাব নিকাশের জন্য এখান থেকে আমরা ব্যবহার করি। ওকে, আমাদের আজকের পাঠ আগে বলেছি স্প্রেডশিট পরিচিতি। স্প্রেডশিটটা মূলত কি সেটি তোমরা জানবে। এক সময় অতীতকালে স্প্রেডশিটটা হচ্ছে মূলত হিসাব সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতিতে বা আমাদের যে কম্পিউটার ভিত্তিক যে সিস্টেম সেখানে মানে সহজে যে হিসাব নিকাশগুলো মানুষ করতে পারে, সংরক্ষণ করতে পারে, সেই ব্যবস্থাটাই হচ্ছে মূলত স্প্রেডশিটটা। আদিকালে মানুষ হিসাব নিকাশগুলো করতো তারা বড় বড় ভলিউমে বা বিভিন্ন রেজিস্টারের মাধ্যমে, ক্যালকুলেটর ব্যবহার করে, খাতা কলমে ইত্যাদিভাবে মানুষ হিসাব নিকাশগুলো করতো। বড় বড় রেজিস্টার ভিতরে তাদেরকে অনেকগুলো কলাম রো করতে হতো, রুল করতে হতো ইত্যাদি, এগুলো করা লাগতো। আর স্প্রেডশিটের মাধ্যমে এই কাজগুলো তাদেরকে আর হাতে করতে হয় না, সেখানে সবগুলো আগে থেকেই করা থাকে। তো এই স্প্রেডশিট শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে চক করে রো ও কলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে আমরা যেটুকু বুঝলাম, এখানে স্প্রেডশিট শব্দটার মূলতটাই হচ্ছে আমাদের বড় মাপের কাগজ। তো এই স্প্রেডশিট আজকের এই পাঠটির শেষে
শিক্ষার্থীরা তোমরা যেটি করতে পারবে সেটি হচ্ছে স্প্রেডশিট কি তা বলতে পারবে, ওয়ার্কশিটের গঠন বর্ণনা করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। এই কাজগুলো করতে পারবে। স্প্রেডশিটের অর্থটা দেখো, স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো বা বিস্তৃত, আর শিট শব্দের অর্থ হচ্ছে কাগজ বা পাতা। তো স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। প্রাচীনকালে হিসাব রাখার কিছু পদ্ধতি, আমি শুরুতে ভূমিকায় কিছু কথা বলেছিলাম, মূলত সেগুলোরই বিশ্লেষণ দেখবে তোমরা। প্রাচীন হিসাব রাখার যে পদ্ধতির কথা বলা হয়েছিল, পদ্ধতিটা গুলো তোমরা ছবি দেখলে বুঝবে। এই যে পাথরের বিভিন্ন কাঠের টুকরো, পাথর খণ্ডের উপরে বা মাটিতে বিভিন্ন এই যে নকশা করে দাগ টেনে বিভিন্নভাবে তখনকার মানুষ হিসাবগুলো রাখতো। হিসাবের কাজগুলো তখন এভাবেই করা হতো। আমরা এখন দেখতেছি প্রাচীনকালে হিসাব রাখার যে বিভিন্ন পদ্ধতি, এই যে পশুর চামড়ার ভিতরে করতো, গাছের বাকলে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখার কাজ তখন করা হতো। এই ছবিগুলো তোমরা দেখতেছো। জন নেফিয়ার নামে একজন বিজ্ঞানী হাড়ের গায়ে দাগ কেটে হিসাব করার পদ্ধতি আবিষ্কার করেন। যে হাড় আমরা যে সমস্ত পশু বা প্রাণী জবাই করার পরে বা হত্যা করার পরে তখনকার মানুষ যে হাড়গুলো পেত, মাংস খাওয়ার পরে যে হাড় থাকতো, হাড়গুলোর ভিতরেও তারা বিভিন্ন নকশা করে তখনকার আদিকালের মানুষরা হিসাব নিকাশ সংরক্ষণ করত। পাথর ও কাঠের গায়ে দাগ কেটে হিসাব করত। তোমরা ছবিতে নিশ্চয়ই অনুমান করতে পারছো এগুলো। হাতের কর গুণে হিসাব করত, যেটি এখনো আমরা যখন শুরুতেই আমাদের শিশু শ্রেণী অথবা প্রথম শ্রেণীতে এখনো আমরা যখন গণিত শিখতে যাই, এখনো হাতের কর গণনা বা আঙ্গুল দিয়ে সেটি এখনো প্রচলিত আছে। এইভাবে হিসাব তখনকার সময় হিসাব করা হতো। স্প্রেডশিটের ধারণা লক্ষ্য করো তোমরা, এখানে তোমরা যে গ্রাফ যারা ব্যবহার করো, গণিতের গ্রাফের মতোই একটা পেপার দেখতেছো, গ্রাফই। এখানে অনেকগুলো ছোট ছোট গড়, মাঝারি ঘর, এভাবে বিভিন্ন ঘরগুলো তোমরা যারা গ্রাফ ব্যবহার করো বুঝবে। মূলত স্প্রেডশিটটা ঠিক গ্রাফের মতোই। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করার জন্য চক করা এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এই যে এরকম কাগজ দেখতেছো তোমরা, ভাউচার যেগুলোকে বলা হয়, ভাউচার করার জন্য অথবা যে কোনো হিসাব করার জন্য এই ধরনের কাগজ, চক করা এরকম কাগজ ব্যবহার করা হয়। এখানে তোমরা দেখতেছ এক নজরে আয় ব্যয় বিভিন্ন এই যে কিভাবে করা হচ্ছে। দেখো, এই ধরনের চক কাটা কাগজের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপন করা হয়। এখানে দেখতেছ কম্পিউটারে যে গ্রাফ করে দেখানো হয়েছে, চক কাটা কাগজের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। একটু আগে তোমরা যেই হিসাব নিকাশের যে কাগজ বা উৎসার বা যেগুলো দেখছো, মূলত ওই কাজগুলো এখন আর এভাবে হয় না। এখন কম্পিউটারের সাহায্যে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অতি সহজে সবকিছু এখন করা যায়। তো আমরা কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের পরিচয় জানবো। স্প্রেডশিট প্রোগ্রামের সাথে আমরা পরিচিত হব এখন। অ্যাপল কোম্পানির একটা দেখতেছ, থিঙ্ক ডিফারেন্ট, তারপরে বেসিক্যালক একটা দেখতেছ, এটা অ্যাপল কোম্পানিরই স্প্রেডশিট প্রোগ্রাম। তারপরে মাইক্রোসফট কোম্পানি দেখতেছ, এক্সেল। মাইক্রোসফট কোম্পানির যে স্প্রেডশিট প্রোগ্রাম সেটি হচ্ছে এক্সেল। ওপেন অফিস ডট অর্গানাইজেশন, এটা হচ্ছে অফিস। ওপেন অফিস ক্যালক অর্গানাইজেশনের
এটার নাম হচ্ছে কে স্প্রিট নামে এটা বাজারে প্রচলিত। এটাও স্প্রেডশিট একটি প্রোগ্রাম। বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির এখন যেহেতু ইন্টারনেটের যুগ, বিশ্বব্যাপী অনেকগুলো ইন্টারনেট ভিত্তিক অনেকগুলো কোম্পানি আছে যারা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সফটওয়্যার তৈরি করে থাকে। স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। মূলত আমরা বুঝলাম কি স্প্রেডশিটটা কি, এটি হচ্ছে মূলত এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। ওয়ার্কবুক, এটি কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। এই স্প্রেডশিট প্রোগ্রামটাকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। এখানে দেখো তোমরা রেজিস্টার খাতার পৃষ্ঠার ন্যায় এখানে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটা রেজিস্টার খাতার ভিতরে যেমন আমাদেরকে দাগ টেনে ঘর করে যে আমরা চক করি, হ্যাঁ, তো সেই কাজটা এই স্প্রেডশিট প্রোগ্রাম এগুলা পূর্ব থেকেই করা থাকে। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্কশিট সেইটাই ওই ঘরগুলো কিভাবে করা থাকে বা এই ওয়ার্কশিট যেটাকে বলা হয় সেটা আমরা আরো বিস্তারিত জানবো। আর তোমরা জানো আমাদের যে চতুর্থ অধ্যায় যেটা আছে এই অধ্যায়টি আমাদের অষ্টম আইসিটি বিষয়ের ভিতরে সবচেয়ে বড় এবং আমি বলবো একটু কঠিনও বটে। হ্যাঁ, যেহেতু তোমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার সামনে নিয়ে বসে যদি তোমাদেরকে দেখানো হতো তো বিষয়গুলো আরো সহজেই তোমরা অনুধাবন করতে পারতে, বুঝতে পারতে। যেহেতু সেই সুযোগটা আমাদের এখন নাই, হ্যাঁ, এখন চেষ্টা করবে আমাদের যে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস হচ্ছে সেখান থেকে যেটুকু তোমরা শিখতে পারো বাকিটা তোমরা তোমাদের নিজস্ব কম্পিউটারে অথবা তোমার বইতে একটু চোখ বুলালে হয়তো তোমরা সেটি আরো পরিষ্কার ধারণা পাবে। তো প্রোগ্রামের এখানে দেখো একটি ওয়ার্কশিট অনেকগুলো সারি ও কলাম থাকে। একটা ওয়ার্কশিটে দেখতে পাচ্ছ ছবিতে অনেকগুলো ওয়ার্ক, যেমন এই যে মাঝখানে যে ঘরটা থাকে এটাকে বলা হয় সেল, হ্যাঁ, আর উপরে নিচে যেগুলো এগুলোকে আমরা বলি কলাম। নিচে কিছু ট্যাব থাকে ওয়ার্ক শিট, মনে করো পাতা 1 2 3 এইভাবে এই বিষয়গুলো থাকে। এগুলো ডিটেলস আমরা আরো পরবর্তীতে আরো যখন ক্লাস হবে স্প্রেডশিট প্রোগ্রামের উপরে সেখান থেকে আশা করি পূর্ণ তোমরা ধারণা পাবে। তো আমরা ওয়ার্কশিটের দেখছো কলামের কথা বলছি, সারির কথা বলছি, সেলের কথা বলছি। সেই ওয়ার্কশিটের গঠনটা কেমন হয় সেটি তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে ছবিতে। হ্যাঁ, তো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ কলামের শিরোনাম বি, কলামের শিরোনামটা দেখানো হচ্ছে এখানে বি এবং সারির শিরোনামটা দেখানো হচ্ছে এখানে 2, অ্যারো চিহ্ন দিয়ে মার্কিং করা আছে। 2 হলে এখানে যেটুকু বলা হচ্ছে যে ছেদ বিন্দুতে অবস্থানকারী যে সেল সেটাকে বলা হচ্ছে B2, সেটাকে বলা হচ্ছে B2। তোমরা লক্ষ্য করো কলামের ভিতর যেটা আছে এখানে লাল বৃত্ত করে তোমাদেরকে দেখানো হয়েছে কলামের শিরোনামটি হচ্ছে বি, আর সারির শিরোনাম যেটা হচ্ছে উপরে নিচে যে সারিটা দেখানো হচ্ছে সারির শিরোনামটা হচ্ছে 2 বা 2, আর এই দুটোর মিলনস্থল যেখানে হচ্ছে যেটাকে ছেদ বিন্দু বলা হয় জ্যামিতিক ভাষায় সেইটা হচ্ছে B2। হ্যাঁ, এটা এই B2টা হচ্ছে সেল। এইভাবে তোমরা এখানে বিভিন্ন রং করা দেখতেছ যে A1 B2 এই যে B5 এখানে A6 এভাবে যে ঘরগুলো দেওয়া হচ্ছে এইগুলো এক একটা ঘর হচ্ছে এক একটা সেল বলা হয় এদেরকে। স্প্রেডশিট প্রোগ্রাম কি? তাহলে নিচে এতক্ষণে তোমরা বুঝতে পারছো স্প্রেডশিট প্রোগ্রাম কি, এটা নিশ্চয়ই উত্তর তোমরা লিখতে পারবে। স্প্রেডশিট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্ক কি? স্প্রেডশিট সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক কি সেটি আমরা জানব। বর্তমানের আইসিটির যুগে তথ্য প্রক্রিয়াকরণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। আইসিটির যুগে যে কোনো তথ্য যে কোনো কাজ, তোমার কর্মচারীর হিসাব রাখা, শিক্ষকদের বেতনের হিসাব নিকাশ, যে কোনো অফিস আদালত তার বেতন, তার যে কোনো কাজের হিসাব, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব ইচ্ছা করলে সহজেই এই স্প্রেডশিটের মাধ্যমে করা যায় এবং সেটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যদি পাঠানোর দরকার হয় সেটা সহজে পাঠানো যায়। অতএব আমরা দেখতে পাচ্ছি স্প্রেডশিটের প্রোগ্রামের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির
সম্পর্ক নিবিড়। এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্যবসায়িক তথ্য উপস্থাপনের স্প্রেডশিট ব্যবহার করা হয়। এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে যে কোনো হিসাব নিকাশ, যে কোনো তথ্য এইভাবে সহজে সংরক্ষণ করা যায় এবং যে কোনো সময় এটি ব্যবহার করা যায়, মেইল পাঠানো যায়, যে কোনো তথ্য কোনো ওয়েবসাইটে কোথাও প্রকাশ করতে গেলে সেটি করতে পারা যায়। গবেষণায় উপাত্ত বিশ্লেষণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। যারা বিভিন্ন গবেষণার কাজ করে থাকেন তারাও তাদের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য তারা স্প্রেডশিট প্রোগ্রামটি ব্যবহার করে থাকেন। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য, এখানে কয়েকটি ঘটনা তোমরা ধারাবাহিকভাবে দেখবে। ব্যবহারের উদ্দেশ্য আমাদের ঘটনা বর্ণনা একে আমরা দেখব কি ঘটনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবার তোমরা বাম পাশে দেখতেছো একটি ছবি, একটা স্কুলের ছবি, কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছ। স্কুলটির নাম হচ্ছে নতুনকুড়ি উচ্চ বিদ্যালয়। তাহলে নতুনকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। আমরা ঘটনা এক জানলাম যে নতুনকুড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। আর একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এখানে একজন অফিসের হিসাব নিকাশ কিভাবে করছেন, যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর রেজিস্টারে লিপিবদ্ধ করে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। তোমরা জানো আমরা আমাদের চাকমা একাডেমিতেও একসময় আমরা হাতে বসেই আমাদের রেজাল্ট শিট করা হতো, রেজাল্ট করা হতো, গ্রেডিং করা হতো, সব কিছুই করা হতো, যেটি আমরা বিগত কয়েক বছর যাবৎ আমরা এখন হাতে করতে হয় না, আমরা অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে আমরা রেজাল্ট করে থাকি। এখানে ওই যে যেই পদ্ধতিতে আমরা অনেকটা এইভাবেই আমাদেরকে তখন রেজাল্ট করতে একটা মার্কশিটের ভিতরে নাম্বারগুলো উঠানো হতো, যোগ করতে হতো, গ্রেড পয়েন্ট বার করতে হতো। এই প্রক্রিয়াতে অনেক ভুল হতো। শিক্ষক যে কাজটা করতেন এই প্রক্রিয়াতে অনেক ভুল হতো এবং অনেক সময় নিয়েই সংশোধন করতে হতো। ঘটনা 2 আমরা দেখতেছি মেসার্স আর.এস. এন্টারপ্রাইজ। আর.এস. এন্টারপ্রাইজ একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান এটি। তো তাদের এই রড সিমেন্ট প্রতিষ্ঠান তাদের প্রতিদিন অনেক লেনদেন নগদেও বাকিতে করতে হয়। তোমরা জানো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সব কিছু তারা নগদে বিক্রি করতে পারে না, অনেক সময় বাকিতেও বিক্রি করতে হয়, আর বাকিতে বিক্রি করলে সেই হিসাবটা তাদেরকে তাদের রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ছবি, সাথে কি বলা হচ্ছে ক্যাশ বইয়ে হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হতো। যে নগদ বাকি তার প্রতিটা বিক্রি হিসাব তাকে ক্যাশ বইয়ে লিখতে হতো। এটি ছিল কষ্টসাধ্য কাজ। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য, আমরা ঘটনা 3 এগুলোর ব্যবহারের উদ্দেশ্যগুলো কি দেখো। এখানে মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করতেন। মিস্টার সুমন তার আয় অনুযায়ী প্রতিদিন তাকে হিসাব লিখতে হতো, কত টাকা আয় করছেন, কত টাকা সংসারের কাজে বিভিন্ন কাজে খরচ করছেন, এই হিসাবটা তাকে লিপিবদ্ধ করতে হতো। এই জন্য একটা ডায়েরিতে আয় ব্যয়ের হিসাব রাখেন। মাঝে মাঝে হিসাব গরমিল দেখা যায়, কখনো ভুলে তিনি তার একটা আয় হয়তো উঠান নাই অথবা তার কোনো খরচ করেছেন সেটি উঠান নাই, তখন তাকে হিসাবের ভিতরে তার দেখা যেত গরমিল হচ্ছে। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতেছো, উপরিউক্ত 3টি ঘটনার প্রেক্ষিতে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করো। এই কাজটি তোমাদেরকে করতে হবে। আমরা 3টা ঘটনা দেখেছো, শিক্ষকদেরকে কিভাবে রেজাল্ট তৈরি করতে হতো, তারপর দোকানদার কিভাবে একটা রড সিমেন্টের দোকান, সে তার কিভাবে দৈনন্দিন আয়ের হিসাব লেখা রাখাটা তার জন্য কেমন ছিল, এবং আরেকটি ঘটনা দেখছো একজন ব্যক্তি তার পরিবারের প্রতিদিনকার আয় ব্যয়ের হিসাব ডায়েরিতে লিপিবদ্ধ করতে গিয়ে তাকে কি সমস্যা করতে হতো। এইসব 3টা ঘটনার প্রেক্ষিতেই ঘটনার মাথায় নিয়ে তোমাদেরকে স্প্রেডশিট
সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করতে হবে। এই কাজটি তোমরা বাসায় বসে খাতায় লিখবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য। আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। অনেকগুলো তথ্য উপাত্ত নিয়ে একসাথে কাজ করা যায়। তারপর দেখতে পাচ্ছি আমরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। হাতে করলে আমাদের লেখায় ভুল হতে পারে, কাটাছেঁড়া করতে হয়, যোগ করতে গেলে আমাদেরকে কোথাও একটা ফিগার পরিবর্তন হলে সেটি আবার আমাদেরকে কাটাছেঁড়া করে গোছামোজা করে করতে হতো। স্প্রেডশিট করার কারণে সেটি আমাদেরকে এখন করা লাগে না। আমরা একটা ফিগার চেঞ্জ হলেও আমাদের টোটালের উপর এটা অটোতেই আমাদের যোগ বিয়োগ সব কিছু অটোতে ঠিক হয়ে যায়, এটি তোমরা নিশ্চয়ই জানো। তারপর দেখতে পাচ্ছি এই সফটওয়্যার সূত্রের ব্যবহার করে হিসাব স্বয়ংক্রিয়ভাবে করা যায়। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণে সময় কম লাগে। একটা সূত্র বসাই দিলেই আমরা জানি যে কোনো সফটওয়্যার প্রোগ্রামে সেটা ওই একই সূত্র দিয়েই কিন্তু আমি কোথাও মাঝখানে কোথাও কোনো একটা ফিগার, কোনো একটা সংখ্যা, কোনো কিছু বদল করলেও কিন্তু সেই সূত্রের সেই জিনিসটাকে আমাদেরকে সহজে মিলিয়ে দিতে পারে। এই সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা যায়। এই স্প্রেডশিট থেকে যে কোনো অংশ তুমি কপি করে সিলেক্ট করে সেটিকে ইমেলে পাঠানো যায়, সেই অংশটুকু প্রিন্ট করা যায়, সেই অংশটুকু ইচ্ছা করলেই আলাদা প্রিন্ট করে সংরক্ষণ করতে চাইলে সেটি করা যাবে। এই কাজগুলো করা যায় সহজে। আমাদের মূল্যায়ন অংশে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরের প্রশ্ন হচ্ছে স্প্রেডশিট কি। 2 দুটি প্রাচীন গণনা যন্ত্রের নাম লিখো। 3 একটি ওয়ার্কশিটে কতটি সারি থাকে। 4 স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাসায় তোমাদের খাতায় তোমরা এটি উত্তরগুলো লিখবে। বিদ্যালয়ের প্রশাসনিক কাজে স্প্রেডশিটের গুরুত্ব বর্ণনা করো। আমাদের যে প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসনিক কাজগুলো হয় সেগুলো সেই কাজগুলোতে স্প্রেডশিটের গুরুত্ব কতটুকু কি সেটিও তোমরা বর্ণনা করে তোমাদের খাতায় লিখবে। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতি নিবে। একদম বসে থাকলে চলবে না, সময় নষ্ট করা যাবে না। আর জানো করোনা এই মুহূর্তে আরও এটার প্রাদুর্ভাব বাড়ছে, অতএব বাইরে বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে থেকে আসার পরে তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ওই যে তোমাদেরকে হাত সাবান দিয়ে বা যে কোনো স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার করতে হবে। এই কাজগুলো করবে। তো সবাই ভালো থাকবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।